আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। বেশ কিছুদিন পর, বলতে গেলে ৬-৭ দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে সেইভাবে ভিডিও করবার কিংবা ভয়েস দেওয়ার কোনো মন মানসিকতা আমার এই মুহূর্তে নেই। একে তো দেশের বিভিন্ন ঘটনা, তার মধ্যে আমাদের সবচাইতে বড় ধর্মীয় নেতাকে হারানোর কারণে আসলে মানসিক দিক থেকে অনেকটা বিপর্যস্ত। পৃথিবীর কোনো মোহ মায়া ভালো লাগা কোনো কিছুই এই মুহূর্তে আমার কাজ করছে না। তারপরেও জীবন জীবিকার কারণে ছুটে চলা মানুষের মাঝে আমিও একজন, যে সমস্ত কিছুকে সাইডে রেখে আবারও নিজের জীবন নিয়ে এগিয়ে চলার প্রয়াসে কাজ করে যাচ্ছি। সত্যি বলছি, ফজরের ওয়াক্তে নামাজটা শেষ করবার পরই যখন ডাক্তার সাহেব আমাকে জানালেন আয়াতুল্লাহ খামেনি আর নেই, তিনি মারা গিয়েছেন, এত কষ্ট লাগছিল। বুকের ভেতরটা মনে হচ্ছিল একদম শূন্যতা ও হাহাকারে ভরে গিয়েছে। নিজেদের ধর্মের এত বড় একজন নেতাকে হারিয়ে ফেলানোটা সত্যি আমাদের জন্য অনেক বড় শূন্যস্থান তৈরি করে রেখে যাবে। জানি না এই ব্যাপারগুলোকে আপনারা কে কীভাবে নিচ্ছেন কিংবা দেখছেন, কিন্তু আমার কাছে আমার ধর্মের প্রত্যেকটি বক্তাই অনেক বড় নেতা এবং আল্লাহর কাছ থেকে আসা আমাদের জন্য গাইডলাইন বা গাইড। তাদের কাউকে হারিয়ে ফেলাটা আসলে সত্যি আমাদের জন্য দুঃখজনক। যাই হোক, আল্লাহ উনাকে সর্বোচ্চ মাকাম, বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। আমার কিছু গুঁড়ো মশলা লাগবে জানাতেই ডাক্তার সাহেব বলল, তুমি চিন্তা করো না, আমি সাতক্ষীরার থেকে কিছু মশলা এনে দিচ্ছি তোমাকে। সম্ভবত তার পরিচিত কেউ একজন এই মশলার সাথে রিলেটেড। তো সে এখানে হাফ কিলো করে আমাকে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়েছে। তো কালার তো বেশ ভালো লাগলো। একটু সার্চ করে দেখলাম, এইটা বেশ ভালোভাবে সবার কাছেই পরিচিত। এটা সম্ভবত হিলোরা নাম এই পেজটার। তো কোনোভাবে হয়তো বা ডাক্তার সাহেবেরও পরিচিত, কার থ্রুতে পরিচিত আমি ঠিক জানি না। তবে তার হসপিটালে অনেকেই নাকি, অনেক আপাই নাকি এই মশলাগুলো নেন। তো সেইখান থেকে তিনি আমাকে এটা দিলেন। আমিও ইনশাল্লাহ ব্যবহার করব। আমি এখনও জানি না, আমি এখনও ব্যবহার করিনি। খুব শীঘ্রই এগুলো যখন ব্যবহার করব তখন জানাতে পারবো। তবে মশলাগুলোর মুখ যখন খুললাম, এত সুন্দর স্ট্রং ফ্লেভার, বিশেষ করে হলুদটা। আসলে সাতক্ষীরা ওই অঞ্চলে হলুদ, মরিচ এগুলো আলাদা রকম একটা ফ্লেভার আছে, খুব ভালো লাগছিল। আর এটা কি এনেছি জানেন? অনেক দিন আগে কিন্তু আপনাদের সাথে বলেছিলাম যে আমি আমার হাঁড়ি পাতিলগুলো ধীরে ধীরে চেঞ্জ করে ফেলতে চাই। অনেক দিন হয়েছে এগুলোকে চেঞ্জ করে আমি নতুন কিছু আনতে চাই। তো অনেক চিন্তা ভাবনার পর আমি এখানে কাস্টার আয়রনের দুটো প্রোডাক্ট নিয়েছি। একটা হচ্ছে ননস্টিক ফ্রাই প্যান, আরেকটা হচ্ছে কড়াই টাইপের। দুটোই ছোটো সাইজের, আমার সংসারের জন্য একদম পারফেক্ট। এর থেকে বড় আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। আর এই দুটো ইউজ করে যদি আমি হ্যাপি থাকি, তাহলে হয়তো বা নতুন আরও অনেক কিছু কিনবো। ধীরে ধীরে আমার কিছু প্রোডাক্ট, কিছু হাঁড়ি পাতিল আমি আমার খালাদেরকে দিয়ে দিব এবং নতুন কিছু অ্যাড করব। তো এগুলো যখন বের করছি দেখি প্রচণ্ড ভার এটা, আর এই যে বের করতে গিয়ে হাত একদম কালো হয়ে যাচ্ছে। আর এগুলোকে সিজলিং করে নেওয়ারও একটা বিষয় আছে, সেই সব কিছুই আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে ফ্রাই প্যান বলছিল ওরা, এটাকেই ওরা ফ্রাই প্যান বলছিল। তো আসলে এটা একটা ছোট কড়াই টাইপের, আর বড় কড়াইটা তো প্রথমেই দেখালাম। চলুন আগে এগুলোকে পরিষ্কার করে নিয়ে এগুলো রেডি করার একটা প্রসেস আছে, সিজলিং করার প্রসেস আছে, সেটাতে চলে যাই। আর আমার মনে হয় আমার আগে যারা অলরেডি এই কড়াইগুলো ব্যবহার করেছেন তারা তো জানেনই এটা যে একটু সিজলিং করে নিতে হয় এবং এটা যে খুব ভালো একটা প্রোডাক্ট স্বাস্থ্যের জন্য। ডাক্তার সাহেবকে দেখছি একদম হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু পরিবর্তন করে ফেলছে। যেমন খাবারের জন্য ইউটেন্সিলস পরিবর্তন, আমরা কিন্তু চালটাও পরিবর্তন করে ফেলেছি। আমরা এখন একটা লাল চাল খাচ্ছি, যে চালটা খুবই ভালো ফাইবারযুক্ত এবং খুব খেতেও খুব ভালো। আমার মেয়েরাও খুব আগ্রহ নিয়ে সেটা খাচ্ছে। হঠাৎ করে ডাক্তার সাহেবকে দেখলাম 25 কেজির বিশাল বড় এক বস্তা নিয়ে হাজির, সে এখন থেকে এই চাল খাবে। আমাকে বললো মেয়েরা যদি না খায় ওদের জন্য ঠিক আছে, তুমি মিনা বাজার থেকে একটা ভালো চাল যেটা ওরা খায় সেটা দিও, বাট আমাদের যেহেতু বয়স হয়ে গেছে, আমরা এখন থেকে লাল আটা, লাল চাল এই ধরনের খাবার খাবো। আর বিশেষ করে ইউটেন্সিলসগুলো পরিবর্তনের ক্ষেত্রেও সে বারবার আমাকে তাগিদ দিচ্ছিল যে সব ননস্টিকগুলোকে অফ করে দাও, সম্ভব হলে এই ধরনের
ধরনের কাস্ট আয়রন কিংবা অন্য কি আছে যেগুলো ব্যবহার করলে শরীরের জন্য ভালো, সেরকম জিনিসই ব্যবহার করা শুরু করো। তো এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার হাজব্যান্ড যখন নিজেই পরিবর্তন হয়ে আমাকে সব ভালো ভালো জিনিস এনে দিচ্ছে, ইভেন সে মশলার ক্ষেত্রেও দেখলাম অর্গানিক মশলা খুঁজে বের করলো। সে আমাকে বলল যে এটা আমাদের আপারা ব্যবহার করে, সো এটা বেশ অর্গানিক এবং ভালো, তুমি এটা ব্যবহার করতে পারো। তো সব কিছু মিলেই আমার কাছে মনে হলো যে এটা আমাদের ফ্যামিলির জন্য সত্যিই খুব পজিটিভ। আমরা খাবারটাও যদি ভালো হেলদি খাবার খাই, হেলদিভাবে চলার চেষ্টা করি এবং সেই সাথে যদি আমাদের ধর্মীয় অনুশাসনটাও ঠিকঠাক রাখি, হয়তো বা শেষ পর্যন্ত একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা আমাদের শেষ দিনগুলো পার করতে পারবো। বাকিটা আল্লাহ জানে। আসলে আশা করতে বা স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কড়াইয়ের সিজলিংয়ের কাজ করে ফেলেছি। প্রথমেই আমি কড়াইগুলোকে খুব ভালো করে ধুয়ে সেটার পানি শুকিয়ে নিয়েছি। তারপর সেটা যখন একটু ঠান্ডা হয়েছে, এখানে এখন বেশ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যান এবং কড়াই দুটোকেই খুব ভালো করে অয়েল ম্যাসাজ করে নিয়েছি। এবার এটাকে 22 থেকে 25 মিনিটের মতন ডিম আঁচে রেখে সিজলিং করতে হবে। এই প্রোডাক্টগুলোর সাথে যে ইনস্ট্রাকশনের কাগজটা এসেছে সেখানে এটাই বলা হয়েছে যে মোটামুটি 20-22 মিনিট এটাকে আছে রেখে সিজলিং করে নিতে হবে। তার আগে এটার সারা গায়ে খুব ভালো করে অয়েল ওয়াশ করতে হবে। তো আমি একদম সামনে পিছনে যা আছে সব জায়গায় পুরোটা, একটা অংশও যেন বাদ না যায়, এভাবে পুরো বডিতে আমি অয়েল ম্যাসাজ করে নিয়েছি। আর এবার আমার সিজলিং করার পালা। আমি তারপর একটা কড়াইটা মানে ছোটোটা যেটা, সেটা আমি অলরেডি ব্যবহার করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমি সেটা ব্যবহার করে অনেক হ্যাপি। আমার কাছে একটা জিনিস একটুখানি মনে হয়েছে, সেটা হচ্ছে বেশ ভারী। আমার কাছে মনে হয়েছে বয়স্ক মানুষরা হয়তো এটা আসলে এতটা স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যবহার করবেন না। যাই হোক, আমি কড়াই দুটোকে আমি সিজলিং করতে বসিয়ে এসেছি। 20-22 মিনিট ওটা সিজলিং হতে থাক। এখানে আমার আম্মা রমজান উপলক্ষে আমাদেরকে কিছু গিফট পাঠিয়েছেন। তার মধ্যে হচ্ছে এই যে বড় সাইজের, বিশাল বড় সাইজের খেজুরগুলো পাঠিয়েছেন। তারপর আরও বিভিন্ন কিছু, 2 লিটার তেল, তারপর চিনি, তারপর বুট, পোলাওয়ের চাল। বললেন যে রোজা উপলক্ষে এগুলো তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, আমাকে এবং আমার বোনের কাছে। তো আমারও এদিকে খেজুরটা শেষ হয়ে আসছিল, তো ভাবলাম যে এখানে খেজুরটা আবার একটু রিফিল করে রাখি। আর আমার এই খেজুরের বয়ামটা আলহামদুলিল্লাহ আপনাদের সবার যে এত পছন্দ হবে এটা আমি ভাবতেও পারিনি। সবাই খুব আগ্রহ নিয়ে এটা নিয়েছেন। আমার পেজে এটার বেশ ভালো রেসপন্স হয়েছে, সবাই খুব আগ্রহ নিয়ে এটা নিয়েছে। আপনাদের কারো যদি পরবর্তীতে আবারও প্রয়োজন হয় কিংবা মনে করেন যে এটা রাখবেন, শুধু খেজুরি যে রাখতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো কিছু আপনারা রাখতে চান, একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট শেপের এই প্রোডাক্টটা আপনাদের লাগবে, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন কিংবা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এদিকে আমি 2 চুলায় দুটো রান্না বসিয়েছি, দুটোই গরুর মাংস। এটা হচ্ছে আগ্রাত এবং সেই সাথে খাওয়ার জন্য গরুর মাংস একটু আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করছি। আর অন্য পাশে আমি একটু আজকে হালিম রান্না করব বলে আরেকটা সাইডে গরুর মাংস বসিয়েছি। তো একবার করে আমার হাজব্যান্ড ঘুরে যাচ্ছে রান্নাঘরে আর বলছে দুটো গরুর মাংস রান্না করার কারণ আজও বোধগম্য হলো না। তো আসলেও তাকে আমি কোনো কিছু আগে থেকে বলিনি, সে খালি দেখছে আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তো আর কারণটা কি সেটা সে ইফতারের সময়ই টের পাবে। এই পাশের এইটা কিন্তু হচ্ছে আমার হালিমের জন্য, আর ওই পাশেরটা হচ্ছে আগ্রাত এবং শেষ রাতে খাওয়ার জন্য। যাই হোক, গরুর মাংসগুলো খুব ভালো ছিল, অল্প আঁচে দিয়ে আমি ধীরে ধীরে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এটা যখন কষানো হয়ে যাবে, আমি কিন্তু হালিমের রেডিমিক্স যেটা হালিম, রাঁধুনি রেডিমিক্সের যেটা হালিম সেটা ব্যবহার করছি। তো রেডিমিক্সগুলোকে হালকা কুসুম গরম পানিতে এই যে এখানে আমি ভিজিয়ে রেখেছি, এটা যখন খুব ভালো করে ভিজে একটু ফুলে উঠবে তখন আমি দিয়ে দিব। আর হালিমটাকে বাগার কিংবা সম্বার করবার জন্য এখানে আমি অল্প একটু আদা কুচি, রসুন কুচি এবং হালিমের মশলা আলাদা করে রেখেছি। এটা একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমি দিব। যখন দিব তখন তো আপনারা দেখতেই পারবেন। এই তো গেলেও হালিমের প্রিপারেশন, হালিম ধীরে ধীরে হচ্ছে। অন্যদিকে আজকে আমি একটু সাবুদানার ডেজার্ট বানাবো বলে কিছু অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি।
তার আগে এই পর্যায়ে আমি একটু ভালো করে চেক করে নিলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আগে থেকে ভিজিয়ে রাখা কিংবা এই যে মিশ্রণটা আছে হালিমের, সেটাকে আমি এই মাংসটার সাথে মিক্সড করে দিয়ে এটা আবার রান্না করা শুরু করে দিয়ে তারপর সাবুদানা ডেজার্টের দিকে চলে যাব। আর আসলে আমি বাইরের হালিমও খাই, আবার বাসায়ও মাঝে মাঝে বানিয়ে খাই, কিন্তু সেদিন আমাদের এই হালিমটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমার হাজব্যান্ড বারবার বলছিল এরকম হালিম বাসায় থাকলে বাইরে থেকে এনে খাওয়ার কোনো দরকার নেই, অস্বাস্থ্যকর পরিবেশে কী খাচ্ছি না খাচ্ছি তার ঠিক নেই। এখানে আমি একটু সাবুদানাগুলোকে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি 10-12 মিনিট, তারপর এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। আজকে একটু সাবুদানার ডেজার্ট করব। এই ডেজার্টটা আমার ছোটো মেয়ের খুব পছন্দ। আমার হাতের কাছে সেদিন অল্প কিছু ফল ছিল, যা ছিল সেগুলো দিয়েই আমি ডেজার্টটা করব বলে ডিসিশন নিয়েছি। এদিকে হালিমটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গিয়েছে, ঘনও হয়ে আসছে। ব্যাস এই পর্যায়ে এখন আরেকটু নেড়ে ছেড়ে আরেকটু ভালো করে ঘন করে নিয়ে আমি সম্বারটা দিয়ে দিব। এক চুলায় হালিমটা বসিয়ে অল্প আঁচে দিয়ে রেখেছি, ওটা ধীরে ধীরে হচ্ছে। অন্য চুলায় আমি এখানে প্রায় 1 লিটার দুধকে ভালো করে ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি সাবুদানা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি আরও কিছু ফ্রুটস অ্যাড করছি, যেমন আমার হাতের কাছে সেদিন ছিল আপেল, কলা এবং খেজুর। তো আমি এই সব ফ্রুটস দিয়ে একটা ডেজার্টের মতন তৈরি করছি। এই ডেজার্টটা অনেক আপুদেরকে আমি বানাতে দেখেছি, আমিও সেই জন্য ভাবলাম যে আচ্ছা একটু নতুন কিছু থাকুক। আর এই ধরনের ডেজার্ট আসলে আমার বড় মেয়ের খুব পছন্দ, সে সবসময় আমাকে বলে এরকম একটা ডেজার্ট থাকলে খুব রিফ্রেশ লাগে। তো আজকে আসলে আমাদের বাসায় আমরা যেই ইফতারটা করব ভাবছি সেটা হচ্ছে আসলে বেশ হেলদি, এবং চেষ্টা করেছি সবার পছন্দনীয় একটু ইফতার বানাতে। তো প্রথমেই আমি সাবুদানা ও দুধের মিশ্রণের মধ্যে কলাটা দিয়ে দিলাম। এবার এখানে অল্প একটু মিষ্টি আপেল, লাল আপেল যেটা, সেটা দিয়ে দিচ্ছি। আর সবার শেষে একটু খেজুর চপ করে দিয়ে দিব। একদম সহজ একটা রেসিপি এটা। এইভাবে আসলে রেসিপি শেয়ার করবারও কিছু নেই। বলতে গেলে আমি এই রেসিপিটা কিন্তু আমার কুকিং চ্যানেলের আপুদের কাছ থেকেই শিখেছি। তো আমি আসলে চেষ্টা করি সহজ রেসিপিগুলোকে আমি নিজেও নিজের মতন করে আরও সহজভাবে ইউজ করতে এবং সেগুলো ট্রাই করতে। তো সেই দিক থেকে বলতে গেলে আমার কুকিং চ্যানেলের আপুদেরকে কিন্তু অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত। তাদের কাছ থেকে আমি এই ধরনের সহজ রেসিপিগুলো শিখতে পারছি এবং ট্রাই করতে পারছি। এবার রমজান আসলে ঠান্ডার মধ্যে হওয়ায় সেই ধরনের পানি পিপাসা লাগে না, সেই ধরনের টায়ার্ডনেস থাকে না। তবুও রোজার তো একটা আলাদা টায়ার্ডনেস আছে, তো সেই টায়ার্ডনেসটা আসলে কমিয়ে দিতে পারে এ ধরনের একটা ভালো খাবার। আমি এখানে কিন্তু এখন একটু খেজুর অ্যাড করে দিচ্ছি। তো খেজুরটা এটুকুই আমার কাছে আজকে ফল ছিল, এর বেশি কোনো ফল ছিল না। তো এই জন্য যা আছে সেগুলো দিয়ে আজকের এই ডেজার্টটা করলাম। আপনাদের হাতে যদি আরও বেশি ফল থাকে, ভালো ফল থাকে, যেমন মিষ্টি আঙ্গুর থাকে কিংবা অন্য কোনো কিছু ফল থাকে যেটা আপনারা খেতে পছন্দ করেন, সেরকম কিছু থাকলে আপনারা এটার মধ্যে অ্যাড করে দিতে পারেন। তবে আমার ইচ্ছে আছে আমের সিজনে যখন পাকা আম চলে আসবে তখন এই ডেজার্টটা আমি অবশ্যই করে রাখবো ঘরে, যাতে বাইরে থেকে এসে বাচ্চারা এরকম কিছু একটা খেতে পারে যেটা খুব হেলদি এবং খুবই এনার্জেটিক হবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে কিন্তু ডেজার্টটা করা হয়ে গেছে, ওদিকে রান্নাঘরে কিন্তু আমার হালিমটাও শেষের দিকেই আছে। আজকে আমি ঘরবাড়ি গোছানো রিলেটেড কোনো কাজ আপনাদেরকে দেখাইনি। আজকে আমি কোনো বিছানা গোছাইনি, কোনো ড্রয়িং রুম সাজাইনি, ডাইনিং টেবিল গোছাইনি। আজকে যা করেছি সেগুলো হচ্ছে একান্তই আমার নিজের প্রিয় মানুষদের সাথে আমরা নিজেরা যে সুন্দর করে একটা ইফতার মুহূর্ত কাটাবো সেই অংশটুকুই তুলে ধরেছি। আচ্ছা, আমি এখানে চলে এসেছি, আমার ওদিকে হালিমটা প্রায় রান্না হয়ে গেছে। আমি জাস্ট এখন একটু বেরেস্তাটা করে তারপরে হালিমের মধ্যে দিয়ে দিব। এখানে প্রথমে একটু তেল গরম করতে দিয়ে দিলাম, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আদা, রসুন এবং পেঁয়াজ। প্রথমে একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি। এই পেঁয়াজ, রসুন এবং আদা সব কিছুকে একটু ভালো করে ব্রাউনিশ করে ভেজে নিয়ে তারপর এটা বাগার হিসাবে ওই যে পাশে রাখা হালিমটার মধ্যে দিয়ে দিব। আসলে এটা সেভাবে আমার রেসিপি শেয়ার করার কিছু নেই, যেহেতু এটা রেডি মিক্স টাইপের একটা প্যাকেট থেকে করেছি, রাঁধুনি হালিম মিক্স দিয়ে করেছি। প্যাকেটের গায়ে যেভাবে আছে সেগুলো তো ঠিকই আছে, আমি জাস্ট খালি আমার মতন করে একটু কিছু জিনিস বাড়িয়ে নিয়েছি, কিছু কমিয়ে নিয়েছি, এবং সব কিছু মিলে হালিমটা খেতে ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। আমার কাছে মনে হয়েছে আসলে ঘরে থাকা জিনিস দিয়ে যদি এইভাবে হালিম খাওয়া যায়, খারাপ কি। এবং প্রত্যেক শুক্রবারেই এই হালিমের ডিমান্ড আমার বাসায় চলে এসেছে যে প্রত্যেক শুক্রবারে আমরা এরকম ঘরের হালিম খাবো।
আর এই পর্যায়ে আমি আরও একটা জিনিস একটু অ্যাড করে দিচ্ছি। আমি হালিমের মিক্সড মশলা থেকে কিছুটা মশলা তুলে রেখেছিলাম। এই মশলাটা আমি এখানে দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটার কারণে না এত সুন্দর একটা ফ্লেভার এসেছে হালিমে, যেটা আসলে খাওয়ার সময়ই আমরা টের পেয়েছি। তো আমি আসলে খুব ইজি ওয়েতে চেষ্টা করেছি রান্নাটা করতে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। তো আজকের স্পেশাল দুটো আইটেম নিয়ে চলে এসেছি। প্রথমেই হচ্ছে সাবুদানার ডেজার্ট, এই পাশে আছে হালিম, আর সাহেব এনেছিল একটু জিলাপি, সেটাও টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। আর রেগুলার আসলে বুট বড়া বেগুনি সেগুলো কোনো কিছুই আপনাদের সাথে ভাজারটা শেয়ার করিনি, বরং আমাদের মাখানো যে অংশটা হয়, যে বুট বড়া দিয়ে মাখিয়ে আমরা খাই, সেটাই আমার টেবিলে চলে এসেছে, সাথে খেজুর। আজানের অপেক্ষায় আছি। আমার মেয়েরা মোনাজাত ধরে ফেলেছে, তারাও ডাকছিল আমাকে। এই গল্প করতে করতেই দেখলাম আজান হয়ে যাচ্ছে এবং আমি আমার প্লেট থেকে খেজুর নিয়ে খাওয়া শুরু করেছি। যদিও বাচ্চাদের এবং বাসার প্রধান ব্যক্তিটির জন্য চেষ্টা করেছি ভালো মন্দ কিছু করতে, কিন্তু শেষের দিকে গিয়ে আসলে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো প্রথমেই ট্রাই করবে আমার ছোটো মেয়ে, সে আমাকে বলছিল মা আমাকে একটু দাও, গরম গরম একটু ট্রাই করি। বুট বড়া আসলে সে সেরকম খেতে পছন্দ করে না, সেই জন্য ওকে আগে হালিমটা বেড়ে দিচ্ছিলাম। তো তখনই আমার সাহেব পাশ থেকে বললো যে বেশ ভালো স্মেল আসছে দূর থেকেই, তার মানে নিশ্চয়ই খেতেও ভালো হয়েছে। যাই হোক, আমাদের ইফতার শেষ করার পর আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে আমি একদম এক মগ ভর্তি চা নিয়ে আমি এখানে বসে গিয়েছি। আমি আমার মতন করে চা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে আজকে এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আমিন। আর অবশ্যই জানাবেন ইফতারের পর এরকম এক মগ ভর্তি চা খেতে কে কে পছন্দ করেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।